নমস্কার, বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। প্রতিদিনকার মতন আজকেও আমি আপনাদের সামনে আমার ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ভিডিওর শুরুতেই প্রতিদিনকার মতন আপনাদের কাছে আমার আবেদন, আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন। এবার আসি আমার আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। আমরা এই দেখলাম গত সপ্তাহে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী লন্ডনে গেলেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অনুমোদিত একটি কলেজের আমন্ত্রণে সেখানে একটি বক্তৃতা করার জন্য, বিষয় অবশ্যই উইমেন্স এম্পাওয়ারমেন্ট এবং উইমেন্স এডুকেশন, এই বিষয়ের ওপর নাকি বক্তৃতা করার জন্য তাকে ডাকা হয়েছে, আমন্ত্রণ করা হয়েছে। এবং অবশ্যই এই আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি যখন গেলেন, নিশ্চিতভাবেই পশ্চিমবঙ্গের শিল্প, ব্যবসা বাণিজ্য ইত্যাদি প্রসারের জন্য সেখানে তিনি কিছু বৈঠক করবেন, এটা জানা কথাই ছিল। একই রকমভাবে তিনি সেগুলো করলেন, আমরা দেখতে পেলাম। এখন প্রশ্ন হচ্ছে, এই যে তার সফর, এই সফরটাকে প্রথম দিকে আমরা দেখেছি প্রচার করা হচ্ছিল, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু পরবর্তী সময় এটা আমাদের সামনে আসলো যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় নয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত একটি কলেজ কেলগ, সেখান থেকে তিনি আমন্ত্রণ পেয়েছেন। দেখুন, এই পুরো পরিকল্পনাটা করা হয়েছে তৃণমূলেরই কিছু ব্যক্তির উদ্যোগে। 27 তারিখে যখন তিনি কেলগ কলেজে বক্তৃতা করতে যান, সেখানে পৌঁছান, আমরা দেখলাম একজন ভারতীয় তাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন। কে তিনি? খোঁজখবর নিয়ে জানা গেল তার নাম হচ্ছে শাহনওয়াজ আলী রেহান, যিনি এই গত লোকসভা নির্বাচনে দক্ষিণ মালদা কেন্দ্র থেকে এ রাজ্যের তৃণমূলের প্রার্থী হয়েছিলেন। তার সঙ্গে কেলগ কলেজের একটা যোগাযোগ রয়েছে, কারণ তিনি কেলগ কলেজ থেকে পড়াশোনা করেছেন একটা সময়, সম্ভবত 2023 সালে তিনি তার পড়াশোনা শেষ করেন কেলগ কলেজ থেকে। ফলে তার ব্যবস্থাপনায় এবং বিশিষ্ট বিয়ার কোম্পানি কোবরা বিয়ার, তার মালিক করণ ফার্নান্ডো বিলমোরিয়া, যিনি যুক্তরাষ্ট্রে তার বিয়ার ফ্যাক্টরি তৈরি করেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো কারণে কোনোভাবে তার কিছু যোগাযোগ হয়। কারণ আমরা জানি আমাদের রাজ্যের এখন প্রধান আয়ের উৎস তো এই সুরা, বিয়ার বলুন, মদ বলুন ইত্যাদি। ফলে আয় বাড়ানোর জন্য নতুন নতুন কোম্পানি অবশ্যই দরকার। যে কোনোভাবেই হোক তাদের সঙ্গে একটা যোগসূত্র তৈরি হয় এবং এই যোগসূত্রর মাধ্যমেই মুখ্যমন্ত্রীর লন্ডন যাত্রা। প্রথম দিকে আমরা খুব শুনছিলাম যে মুখ্যমন্ত্রী খুব ব্যস্ত থাকবেন, লন্ডনে প্রচুর তার মিটিং মিছিল ইত্যাদি রয়েছে। আমরা কি দেখলাম, 22 তারিখে রাত্রির 8টায় মুখ্যমন্ত্রী কলকাতা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে ফ্লাইট ধরলেন এবং 23 তারিখ ভোর ওই 5টা নাগাদ দুবাই থেকে লন্ডনের উদ্দেশ্যে ফ্লাইটে চড়ে বসলেন এবং লন্ডন বিমানবন্দরে, হিথ্রো বিমানবন্দরে তিনি প্রায় ওই 12:30 নাগাদ পৌঁছান। পৌঁছানোর পরে অবশ্যই এতটা জার্নি করা, জেট ল্যাগ ইত্যাদি রয়েছে, তিনি সারাটা দিন বিশ্রাম নিলেন এবং সন্ধ্যের দিকে আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে যে সমস্ত প্রশাসনিক অফিসাররা রাজ্যের সফর সঙ্গী হয়েছিলেন তাদেরকে নিয়ে যে তার মিটিংগুলো রয়েছে, সেই মিটিংয়ে কিভাবে কি প্রেজেন্টেশন ইত্যাদি হবে সেই সম্পর্কে ঘরোয়া একটা আলোচনা তিনি করলেন। আমরা জানি আমাদের স্বরাষ্ট্র সচিব গেছিলেন, মুখ্য সচিব গেছিলেন, আরও অন্যান্যরা গেছিলেন, বিভিন্ন সংবাদপত্র, সংবাদ মাধ্যম, তাদের সাংবাদিকরা গেছিলেন, একটা বড় টিম গেছিল। মুখ্যমন্ত্রীর পরিবারেরও কেউ কেউ গেছিলেন সেখানে, আমরা দেখেছি। এই ঘরোয়া মিটিং হওয়ার পরে 23 তারিখে স্বাভাবিকভাবেই 24 তারিখ থেকে তার ব্যস্ততা শুরু হয়ে যাওয়ার কথা। তিনি ব্যস্ত ছিলেন অবশ্যই, যেটা তিনি বলে গেছেন, নিশ্চিতভাবেই ছিলেন। সেই ব্যস্ততাটা কীরকম ছিল সেটাই আপনাদের সামনে আমি আজকে তুলে ধরি। 24 তারিখে সকালবেলা তিনি, আমরা দেখলাম হাইড পার্কে প্রাতঃভ্রমণে বেরিয়েছেন, ওই তার হাফ ম্যারাথনের স্টাইলে তার প্রাতঃভ্রমণ, সঙ্গী সাথী, সাংবাদিক ইত্যাদিদের নিয়ে। তার তো যে কোনো সফরেই এই মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক যাই বলেন না কেন, যখনই টাইম পান একটু হাঁটাহাঁটি করা দরকার হয় শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য, স্বাভাবিকভাবেই তিনি সেটা করলেন। এরপরে 24 তারিখে বিকেলবেলা তার আমন্ত্রণ ছিল ভারতীয় দূতাবাসে চা চক্রে। আমাদের হাই কমিশনার যিনি রয়েছেন ভারতের, বিক্রম দোরাইস্বামী, তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তিনি বিকেলবেলা মুখ্যমন্ত্রীকে স্বাগত করে চা চক্রে মিলিত হন। সেখানে অবশ্যই কিছু কথাবার্তা হয় পরের দিনের শিল্প বৈঠক ইত্যাদি নিয়ে, এবং সেখানে ওই হাই কমিশনেই সাংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রী
একটি তথ্যচিত্র প্রদর্শন করেন আমাদের পশ্চিমবঙ্গের উন্নয়ন এবং সাফল্যকে সামনে রেখে, এবং সেই বিষয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে আলোচনা ইত্যাদিও করেন। এই গেল তার সফরের প্রথম দুদিনের গপ্প, যেটা এখানে ফলো করে বলা হচ্ছিল যে মুখ্যমন্ত্রী অসম্ভব ব্যস্ত থাকবেন, প্রচণ্ড ব্যস্ততা তার ইত্যাদি ইত্যাদি। সেই সমস্ত নিয়ে 23 এবং 24 কি কাজ হলো সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। 25 তারিখে যথারীতি লন্ডনে অবস্থিত যে সমস্ত শিল্পপতি রয়েছেন তাদের সাথে মুখ্যমন্ত্রী সকালবেলা মিলিত হলেন, যেটাকে আমরা জানলাম যে একটা বিশাল নাকি শিল্প বৈঠক হয়েছে। তো শিল্প বৈঠক হয়েছে, যারা যারা এখান থেকে গেছিলেন পশ্চিমবঙ্গের শিল্পপতিরা, তথাকথিত শিল্পপতি, ওই সঞ্জয় বুদিয়া, হর্ষ নেউটিয়া ইত্যাদিরা ছাড়া ব্রিটেনের কোন কোন বিখ্যাত শিল্পপতি উপস্থিত ছিলেন আমরা কিন্তু সেরকম কাউকে দেখতে পেলাম না, বা তারা উপস্থিত হয়েছেন সেটাও জানতে পারলাম না। হ্যাঁ, অবশ্যই আমরা টিভির পর্দায় তার যে প্রতিবেদন এসছে বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা যেটা দেখলাম, স্বরাজ পাল তিনি এসছিলেন 94 বছর বয়সে হুইল চেয়ারে করে, তার সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথনের একটা ছবি বারবার করে আমাদের সামনে এসছে। স্বরাজ পাল আপনারা সকলেই জানেন, এই পাল গোষ্ঠী তাদের দ্য পার্ক হোটেল, এপিজে স্কুল ইত্যাদি এবং ইত্যাদি বেশ ব্যবসা বাণিজ্য ইত্যাদি তাদের রয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের সঙ্গে তাদের বিগত 5-6 দশক ধরে কোনো যোগাযোগ নেই। পশ্চিমবঙ্গে নতুন করে তারা কোনো বিনিয়োগ করেনও নি। আশ্চর্য রকমভাবে মিত্তাল গোষ্ঠী, যারা স্টিলের জায়েন্ট, ব্রিটেনে থাকেন, তারা এলেন না। এরকম বহু আছে যারা আসলে পরে অবশ্যই আমাদের রাজ্যের শিল্পের প্রসারে সেটা সাহায্য করত, তারা কেউই আসলেন না, এড়িয়ে গেলেন। তাহলে আসলেন টাকার কাদের সামনে মুখ্যমন্ত্রী এই শিল্প সম্মেলনের ঢক্কানিনাদ শোনালেন, তার বক্তব্য শোনালেন। আমাদের এখান থেকেই সাংবাদিক এবং তার ঘনিষ্ঠ বৃত্তে যে সমস্ত শিল্পপতিরা রয়েছেন তারা তো গেছেন, তারা গিয়ে ওখানে বক্তব্য রাখবেন। অবশ্যই তারা পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি, কতটা শিল্প সহায়ক ইত্যাদি ইত্যাদি বিষয়ে নিশ্চয়ই বলবেন, কিন্তু যারা শিল্প স্থাপন করবেন, যেখানে যাওয়া হয়েছে, তাদের উপস্থিতি কোথায় সেরকম আমরা কিছুই দেখতে পেলাম না। এরপরে বিকেল বেলায় একটি সোজা চুক্তি হলো, একটি মজার চুক্তি। এই কারণেই বলছি, চুক্তিটি হলো ইংলিশ প্রিমিয়ার লিগের বিখ্যাত ক্লাব ম্যানচেস্টার সিটির সঙ্গে আমাদের এখানকার টেকনো ইন্ডিয়া গ্রুপের। কি বিষয় হলো, ম্যানচেস্টার সিটি কলকাতাতে একটা ফুটবল বিশ্ববিদ্যালয় গড়তে চায়। সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলেন, কিন্তু আশ্চর্যজনকভাবে পরবর্তী ক্ষেত্রে যে এই খবরটাকে নিয়ে যখন একটু চর্চা করা শুরু করলাম, তখন দেখতে পেলাম ম্যানচেস্টার সিটির সঙ্গে টেকনো ইন্ডিয়া তো এর আগেই চুক্তি করে বসে আছে। টেকনো ইন্ডিয়ার পক্ষ থেকে 2024 সালের 12ই সেপ্টেম্বর একটি মিটিং হয় ম্যান সিটি ইউনাইটেডের ডাইরেক্টর বা ক্লাবের পরিচালন গোষ্ঠীর সঙ্গে, এবং সেখানে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যেই চুক্তির মাধ্যমে কথা ছিল ম্যানচেস্টার থেকে বিখ্যাত কোচেরা কলকাতায় আসবেন, তারা টেকনো ইন্ডিয়ার যে সমস্ত শিক্ষার্থী রয়েছে খেলাধুলা ইত্যাদিতে উৎসাহী, তাদেরকে ট্রেনিং দেবেন, টেকনিক্যাল ইত্যাদি বিষয়গুলো নিয়ে তাদের ডেভেলপমেন্টে কাজ করবেন, এবং অবশ্যই এই আসা যাওয়া এটা চলতে থাকবে। যে দেবদূত রায়চৌধুরী 2024 সালের 12ই সেপ্টেম্বর ম্যানচেস্টার সিটির সঙ্গে এই চুক্তিপত্রে সই করেছিলেন, ঘটা করে আমরা দেখলাম 25 তারিখ বিকেলবেলা তিনি আবার সেই চুক্তি করলেন। তাহলে বিষয়টা দাঁড়ালো কি, ওই কুমির ছানা গল্পের মতন হয়ে গেল না, কুমির ছানা দেখানোর মতন। একই চুক্তি আগে হয়ে গেছে, সেটাকেই আবার ঘটা করে লোকের সামনে নিয়ে আসা, বিষয়টা তো সেরকমই দাঁড়িয়ে গেল। এরপরে আসছে 26 তারিখ। 26 তারিখে অবশ্যই 25 তারিখে শিল্প সম্মেলন বা শিল্পপতিদের সঙ্গে যেমন মিটিং হয়েছে, 26 তারিখে কিন্তু মুখ্যমন্ত্রীর সেরকম কোনো মিটিং ইত্যাদি ছিল না। তিনি সেদিনটা মোটামুটি একটু ফাঁকাই রেখেছিলেন। তবে সকালবেলা আমরা সেই বিখ্যাত তার পেছন দিকে দৌড় দেখেছি, তার সাঙ্গপাঙ্গ যারা রয়েছেন, স্তাবক বৃন্দ যাদেরকে নিয়ে তিনি গেছিলেন, তাদের সঙ্গে পেছনে দৌড়। এরপরে আমরা দেখলাম রাজ্যের যে সমস্ত প্রশাসনিক অফিসাররা গেছিলেন, তারা বেশ কিছু ব্রিটেনের লোকের সঙ্গে কথা বললেন শিল্পের ব্যাপারে, কিভাবে মৌস্বাক্ষর ইত্যাদি করা যায়, করা হবে, কি পরিস্থিতি ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে কথাবার্তা বললেন। দেখুন, এরপরে দেখলাম আমাদের কলকাতার সৌরভ গাঙ্গুলি, তার স্ত্রী জোনা গাঙ্গুলি, তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে
দেখা করলেন ইত্যাদি এবং ইত্যাদি, এই সমস্ত বিষয়গুলো 26 তারিখে চলতে থাকলো। এখন প্রশ্ন হচ্ছে এরপরে যথারীতি 27 তারিখে তার লন্ডনের থেকে বাসে করে সমস্ত ডেলিগেটসরা মিলে চললেন যে অনুষ্ঠানের জন্য তাদের লন্ডনে পৌঁছানো, ব্রিটেনে যাওয়া, সেই অতি প্রতীক্ষিত কেলগ কলেজের ভাষণ দেওয়ার জন্য। এই হচ্ছে তার লন্ডনের সফরসূচির ইতিবৃত্ত। কেলগের ঘটনা আমরা অবশ্যই আলাদা করে সেই দিনকে, কেলগের ঘটনার দিন অর্থাৎ 27 তারিখে কি করলেন তিনি, ওটা নিয়ে আলাদা একটা সেপারেট ভিডিও করব। কিন্তু মূল প্রশ্ন যেটা এই ভিডিও করার পেছনে আমার, এত ঘটা করে লন্ডনে গিয়ে শিল্প সম্মেলন করা দরকারটা কি পড়ল? আদতে আজকের দিনে এ রাজ্যে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যেরকমভাবে চাপে পড়ছেন সেটা তার প্রশাসনিক ব্যর্থতার ফলে এবং নানান প্রকার দুর্নীতি। সত্যি কথা বলতে একটা সময় মনে হয় কোন ডিপার্টমেন্টে সব থেকে বেশি আমরা ডুবলাম এই মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রিত্বকালে। শিক্ষায় সব থেকে ডুবলাম, স্বাস্থ্যে ডুবলাম, নাকি অন্যান্য যে বিভাগগুলো রয়েছে সেই জায়গায় ঢুকলাম? এই যে একটা অসহনীয় মিথ্যার বেসাতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তার সাথে সাথে চূড়ান্ত ব্যর্থ প্রশাসন, এই দিক থেকে দৃষ্টি ঘোরানোর জন্যই এই কেলগের কর্মসূচি, ব্রিটেন যাওয়ার কর্মসূচি। তার সাথে সাথে অবশ্যই আগামী 26-এ বিধানসভা নির্বাচন, তার আগে প্রচারে একটু মাইলেজ পাওয়া। ব্রিটেন আমায় ডেকেছিল, ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটি, খেলো না সেটা। কেলগের যে কেলেঙ্কারি সেটা নিয়ে পরবর্তী সময়ে আসছি। কিন্তু যতই কেলেঙ্কারি হোক, তার এই যে ভ্রমণ, এই ভ্রমণের যে খরচা, সেই খরচাটা তো আমাদের ট্যাক্সের টাকা থেকেই তিনি করেছেন। ফলে তাকে কিন্তু কড়ায় গণ্ডায় এই খরচার হিসেব দিতে হবে এবং চোকাতে হবে। তিনি যদি মনে করে থাকেন যে এই লন্ডন সফর দেখিয়ে, লন্ডন সফরে কত মৌসই হয়েছে, কত লোক ইন্টারেস্ট দেখিয়েছেন আমাদের রাজ্যে শিল্প স্থাপন করার জন্য, সেটাকে বুঝিয়ে তিনি সম্পূর্ণ জনসাধারণকে মোহিত করে দেবেন, সেটা তিনি ভুল ভাবেন। তার এই প্রচেষ্টা বহুদিনের এবং খুব দক্ষ রাজনীতিক হিসেবেই তিনি এই কাজ দীর্ঘদিন ধরে করে চলেছেন, যেটা কিন্তু এবার আর তাকে পার করতে পারবেন। সেই কারণেই আজকে আমি আমার এই ভিডিওর শিরোনাম দিয়েছি লন্ডন ডায়েরি, শুধু মিছে কথা আর ছলনা। অবশ্যই আপনারা আপনাদের মতামত আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজ এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।